হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের নতুন একটা লেকচারে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কিন্তু ক্লাস 8 এ যে সায়েন্স বইটা আছে সেটা চ্যাপ্টার 2 করতেছিলাম, তাই না? এবং সেখানে কিন্তু আমরা অলরেডি দুইটা লেকচার করে ফেলছি। সো তোমরা ভাই অলরেডি ঈদের ভ্যাকেশনটা শেষ করে ফেলছো, তাই না? এবং আমরা আশা করতেছি তোমরা এখন আবার পূর্ণ উদ্যমে নতুন করে ক্লাসগুলো শুরু করবা। তো তোমাদেরকে নতুন করে পড়াশোনার মধ্যে ব্যাক আনার জন্য আমরা স্কুল ম্যাথমেটিক্স থেকে বিশেষ কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের ক্লাস ওয়াইজ ফেসবুক পাবলিক গ্রুপ। হ্যাঁ, দেখো তুমি যদি ফেসবুকে যাও এবং ফেসবুকে যাওয়ার পর তুমি যদি এই নামটা লিখে সার্চ করো যে স্কুল ম্যাথমেটিক্স ক্লাস 8 স্টুডেন্টস গ্রুপ, তাহলে তোমাকে হচ্ছে এই গ্রুপটা নিয়ে আসবে। হ্যাঁ, এই গ্রুপটাই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে আমরা ক্লাস 9 এবং 10 সব ক্লাসের জন্য কিন্তু আলাদা আলাদা করে গ্রুপ খোলার চেষ্টা করছি, যার ফলে কি হবে, যারা হচ্ছে খুব গোছানো করে আমাদের ক্লাসগুলো পাচ্ছে না বা আমাদের ক্লাসে কোনো জায়গায় কোনো পড়া বুঝতে সমস্যা হচ্ছে, তারা সরাসরি এখান থেকে আমাদের হেল্পটা পাইতে পারে। ওকে, তো দেখো এখানে কিন্তু আমরা অলরেডি কয়েকজন মেম্বার অ্যাড হয়ে গেছে। সবাই তোমাদের স্টুডেন্ট না, হ্যাঁ, তোমাদের কিছু সিনিয়র ভাইয়া পড়া আছে, আবার আমরা কিছু ইনস্ট্রাক্টর আছি। বাট আস্তে আস্তে ইনশাআল্লাহ হচ্ছে আমরা এই গ্রুপটাকে বড় করে ফেলতে পারবো। হ্যাঁ, তার জন্য তোমাদেরও কিন্তু আমাদের সাহায্য দরকার। ওকে, আচ্ছা, তো তোমরা যারা হচ্ছে এখন এই গ্রুপটা অ্যাড হও নাই, আমাদের যে ডেসক্রিপশন বক্সটা আছে অথবা ইউটিউব ভিডিও যে প্রথম কমেন্টটা আছে সেখানে আমরা এই গ্রুপের ফেসবুক লিংকটা তোমাদের পিন করে দিব। ওকে, ঠিক আছে। তো চলো আমরা আজকে পড়াশোনাটা শুরু করি। ঠিক আছে, ঈদের পর আমরা সবাই তো ভ্যাকেশন শেষ করে আসলাম, এবার আসো আমরা একটু পড়ালেখা করার চেষ্টা করি। তো আজকের এই লেকচারটার মাধ্যমে, হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের তৃতীয় লেকচার, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ লেকচার। হ্যাঁ, এই লেকচারটা করার মাধ্যমে আমরা আজকে হচ্ছে এই চ্যাপ্টারের পড়াগুলোকে শেষ করব। ঠিক আছে, সামনে তোমাদের জন্য কিন্তু এক্সামেরও ব্যবস্থা থাকবে, সেই বিষয়ে আমরা কিন্তু তোমাদের নোটিশ দেওয়ার চেষ্টা করব। সমস্যা নেই, তো চলো আমরা স্টার্ট করি, অনেক কথা হয়ে গেল। আচ্ছা দেখো, আজকে মিলিয়ে আমরা কোন টপিকটা পড়বো? মিওসিস। হ্যাঁ, আমরা কিন্তু অ্যামাইটোসিস, মাইটোসিস এইসব জিনিসগুলো কিন্তু মোটামুটি পড়ছিলাম। আজকে আমরা একটা নতুন টপিক পড়বো, মিওসিস। প্রথম কথাই হচ্ছে মিওসিস বলতে কি বোঝায়। এটা হচ্ছে একটা বিশেষ টাইপের কোষ বিভাজন প্রক্রিয়া। যে প্রক্রিয়া কি হয় দেখো, তাহলে আমি বলতে পারি, আগে আমি সংজ্ঞাটা লিখে নিই, তারপর তোমাদের একটু এক্সপ্লেন করে দিব। হ্যাঁ, যে প্রক্রিয়ায় কোন একটি কোষ বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয় বা চারটি কোষ তৈরি করে। হ্যাঁ, যেটা ইচ্ছা লাগো তুমি, কোষ তৈরি করে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা মিওসিস বলতে পারি। এখন যদি ভাই তোমাদের মাইটোসিসের ক্লাসটার কথা মনে থাকে, সেখানে আমরা কি বলছিলাম, ডেফিনেশনটা মোটামুটি সেম ছিল। যা সেখানে একটা কথা ছিল কি, একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়। বাট আমরা মিওসিসে কি দেখতেছি, একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হচ্ছে। এই হচ্ছে মিলি পার্থক্য। ওইখানে আমরা দুইটা দেখছি, এখানে চারটা। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই দুইবার মাইটোসিস করলেই তো আমাদের মোট চারটা কোষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের নতুন করে একটা কোষ বিভাজনের দরকারটা কি, তাই না? এবং নতুন করে আমরা একটা জিনিস কেন করতেছি? সো মিওসিসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা মাইটোসিস থেকে আমরা দেখতে পাই না। সেটা কি? আমি যদি এখান থেকে গুরুত্বটা দেখতে চাই, দেখো, আমি যদি মিওসিসের গুরুত্বটা পড়তে চাই যে কেন মিওসিস হওয়া দরকার, কেন মিওসিস হইতেই হবে, সেটা হচ্ছে কোন নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ঠিক আছে, এটার জন্য মিওসিস কোষ বিভাজনটা কিন্তু প্রয়োজন। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা ফিক্সড রাখা, ধ্রুব রাখা, ধ্রুবতা বজায়, এ হয়তো মূল। ওকে, তার মানে একটা প্রজাতিতে বাবা মার বডিতে, বাবা মার কোষের মধ্যে যে কয়টা ক্রোমোজোম আছে, তার বাচ্চা কাচ্চার বডিতেও ঠিক একই সংখ্যক ক্রোমোজোম থাকবে। আমি যদি ক্রোমোজোম সংখ্যা সমান রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের মিওসিসটা প্রয়োজন। এখন তোমার মনে আবার প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি তো মাইটোসিসের মধ্যে পড়ছিলাম, সেটাকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বলতাম, তাই না? তার মানে আগের কোষে যতগুলো ক্রোমোজোম, পরের কোষে ঠিক একই সংখ্যক ক্রোমোজোম, এরকমই তো দেখছিলাম। তাহলে আমি যদি ধ্রুবতাই বজায় রাখতে চাই, হ্যাঁ, সমান সংখ্যকে যদি আমি বজায় রাখতে চাই, আমার মাইটোসিস করলেই তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কেন আমার মিওসিসটা দরকার, এইটা বোঝার জন্য আমরা এই টপিকটা একটু ভালো করে পড়ি। সেটা কি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। এই জিনিসটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। দেখো, মানে এগুলো কি বলতো, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, এগুলো হচ্ছে
কোষের একটা বিশেষ শ্রেণী বিভাগ। হ্যাঁ, আমরা কোষে কিন্তু বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করতে পারি, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, দেহকোষ, জননকোষ, অনেকভাবে কিন্তু ক্লাসিফাই করতে পারি। এখন একটা কোষের মধ্যে ক্রোমোজোম ঠিক কত সেট আছে? তা আমি যদি বলি একটা কোষের ভিতর ক্রোমোজোম কত সেট আছে সেটার উপর ভিত্তি করে আমরা কোষটাকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমি এটা লিখে দিই, ক্রোমোজোমের সেট সংখ্যা। এটা অনুযায়ী আমরা দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড। ওকে, হ্যাপ্লস মানে হচ্ছে এক, সিঙ্গেল, আর ডিপ্লো মানে হচ্ছে দুই, ডাবল, এরকম। নিশ্চয়ই বুঝতে পারতেছি। হ্যাপ্লয়েড মানে কি হবে? যেই কোষের মধ্যে আমাদের এক সেট ক্রোমোজোম থাকবে। ওকে, এক সেট ক্রোমোজোম থাকবে। খুব ভালো করে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের বই কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয় নাই, আমি তোমাদের একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি। আর ডিপ্লয়েড মানে কি আসবে? দুই সেট ক্রোমোজোম। ওকে, দুই সেট ক্রোমোজোম। ঠিক আছে, তার মানে ক্রোমোজোমে ঠিক কতগুলা সেট আছে সেগুলো আমি দেখবো। এখন তুমি বলতে পারো ভাই ক্রোমোজোম তো আমরা চিনি, খুব ভালো কথা, বাট ক্রোমোজোমের সেট বলতে আবার কি বোঝায়? আচ্ছা, একটু খেয়াল করে দেখো ভাই, প্রত্যেকটা মানুষ কি একে অপরের থেকে কিছুটা হলেও আলাদা, তাই না? কেউ কেউ একটু ফর্সা হয়, কেউ কেউ একটু কালো হয়, আবার দেখবা হচ্ছে কেউ কেউ একটু স্পেশাল টাইপের, হ্যাঁ, স্পেশাল অ্যাকসেন্টে কথা বলে, কেউ কেউ বলে না। তার মানে এক একজন মানুষের কিন্তু বৈশিষ্ট্য এক এক রকম। এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য কিন্তু ক্রোমোজোম গুলো দায়ী। আমরা দেখবো যে ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে জিন। সেই জিনগুলো কিন্তু একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে, এক এক প্রোটিন হচ্ছে এক এক রকমের বৈশিষ্ট্যের জন্য দায়ী। তার মানে তুমি মোটা কথায় কি বলতে পারো, ক্রোমোজোম গুলোই হচ্ছে মেইনলি বৈশিষ্ট্যগুলোকে বহন করে, বলা যায় না? ক্রোমোজোমের যার কারণে কিন্তু আলটিমেটলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, বলা যায়। কিন্তু এখন যদি এরকম হয়, কোন একটা জীবের বডিতে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য একটা মাত্র ক্রোমোজোম দায়ী, কি বললাম? একটা বৈশিষ্ট্যের জন্য যদি একটা মাত্র ক্রোমোজোম দায়ী থাকে, সেই সব জীবগুলোকে আমরা কি বলতে পারি? হ্যাপ্লয়েড জীব। তাদের কোষগুলোকে আমরা হ্যাপ্লয়েড কোষ বলতে পারি। আর যদি আমরা এরকম ভাবে দেখতে পারি যে কোন একটা জীবের মধ্যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য একটা কোষের মধ্যে হুবহু দেখতে দুইটা ক্রোমোজোম দায়ী, একটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া বা দুইটা ক্রোমোজোম দায়ী, সেই ধরনের কোষগুলোকে আমরা কি বলতেছি? ডিপ্লয়েড কোষ বলতেছি। কথা কি ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে একটা বৈশিষ্ট্যের জন্য একটা ক্রোমোজোম হইলে হ্যাপ্লয়েড, আর দুইটা ক্রোমোজোম থাকলে সেটা হচ্ছে ডিপ্লয়েড। ওকে, আর একটা কথা মনে রাখবো, সকল রকমের অনুন্নত জীবগুলো, যেমন ধরো যারা হচ্ছে আদিকোষী জীব, এককোষী জীব, ব্যাকটেরিয়া, ফ্যাকটেরিয়া, এইসব যারা আছে তারা সবাই কিন্তু হ্যাপ্লয়েড হয়। তাদের সবার মধ্যে একটা বৈশিষ্ট্যের জন্য মাত্র একটা করে ক্রোমোজোম থাকে, এটা আমরা মাথায় রাখি। বা যারা হচ্ছে একটু উন্নত জীব, যেমন ধরো উদ্ভিদ যারা আছে, তারপর ধরো হচ্ছে প্রাণীকুলে যারা যারা আছে, ইনক্লুডিং মানুষ, আমাদের ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েডও থাকবে আবার ডিপ্লয়েডও থাকে। বুঝতে পারছি কথাটা? তাহলে অনুন্নত হইলে শুধুমাত্র হ্যাপ্লয়েড আমরা দেখতে পারবো, বাট উন্নত হইলে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুইটাই দেখতে পারবো। ওকে, তার মানে আমাদের বইতে শুধুমাত্র ডিপ্লয়েড আছে এমন কোনো কেস নেই বা এমন কোনো শর্ত নাই, হ্যাপ্লয়েডও থাকতে পারে, ডিপ্লয়েডও কিন্তু থাকতে পারে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আসো আমরা একটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। এই যে আমি বলতেছিলাম ভাই, আমরা যেই সমস্যাটা এখানে ফেস করছিলাম যে ধ্রুবতা বজায় রাখতে হবে, তাই না? এই ধ্রুবতাটা আমরা কিভাবে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বজায় রাখতে পারি সেটা তো আমরা দেখতে চাচ্ছি, তাই নয় কি বিষয়টা? আচ্ছা, তো খেয়াল করে দেখো, ধরো আমরা যারা উন্নত জীব আছে, আমরা কোন প্রক্রিয়া জনন করি বলতো? যৌন জনন প্রক্রিয়া জনন করি, তাই না? তা আমি যদি জিনিসটা এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, আমাদের জননটা হয় যৌন প্রক্রিয়া। ওকে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন যৌন জনন মানে কি জানো? গ্যামেট দ্বারা জনন, রাইট? যৌন জনন মানে হচ্ছে জনন কোষ দ্বারা জনন, এভাবে আমি বলে দিই। হ্যাঁ, জনন কোষ বা গ্যামেট, গ্যামেট দ্বারা জনন। ঠিক আছে, তার মানে আমাদের বডিতে হচ্ছে জনন কোষ তৈরি হবে, সেই জনন কোষগুলো পরবর্তীতে মিলিত হবে, যেটাকে আমরা নিষেক বলি। এই প্রক্রিয়া জনন যদি হয় তাহলে সেটাই হচ্ছে যৌন জনন, তাই না? আচ্ছা, এখন এখানেই মেইনলি আমরা দেখতে পারি, এই যে আমি বলতেছি জনন কোষ বা গ্যামেট, এইগুলোই মেইনলি হয় হ্যাপ্লয়েড কোষ, বুঝছো? এরাই কিন্তু সেই হ্যাপ্লয়েড কোষ হয়। এবং হ্যাপ্লয়েড কোষগুলোকে বোঝানোর জন্য আমরা সংক্ষেপে কি করতে পারি? স্মল এন দিয়ে
প্রকাশ করতে পারি, ঠিক আছে। হ্যাপ্লয়েডের জন্য আমরা দেই হচ্ছে স্মল n, আর ডিপ্লয়েডের জন্য দেই হচ্ছে 2n। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? আশা করি আমরা এই জিনিসটা ধরতে পারছি। তাহলে দেখো আমাদের বইতে যে জনন কোষগুলো তৈরি হচ্ছে বা গ্যামেট গুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই n বা হ্যাপ্লয়েড। বুঝতে পারলাম তো? তাহলে দেখো একটু খেয়াল করে, আমি চিন্তা করলাম আমাকে গ্যামেট তৈরি করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা আমাকে তৈরি করতে হবে। যেই কোষ থেকে আমরা অপত্য কোষ তৈরি করি তার নাম কি বলো? মাতৃকোষ, রাইট? তাহলে জনন কোষ যে কোষ থেকে তৈরি হবে তার নাম হবে জনন মাতৃকোষ। ওকে, দেখো জনন মাতৃকোষ, ঠিক আছে। এই জনন মাতৃকোষ থেকে আমি কি পাচ্ছি বলতো? জনন কোষ পাচ্ছি, ঠিক আছে, জনন কোষ কিন্তু পাই। জনন কোষ আবার দুই রকমের হয়, মেল বডিতে পাওয়া যায় হচ্ছে শুক্রাণু বা স্পার্ম, আর ফিমেল বডিতে পাওয়া যায় ওভাম বা ডিম্বাণু। একটু কি ক্লিয়ার? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আর আমরা কি বলতেছিলাম, এই যে জনন কোষ এটা কিন্তু একটা হ্যাপ্লয়েড কোষ হয়। ওকে, এটা কি হবে বলো? এটা কিন্তু একটা হ্যাপ্লয়েড কোষ হয়। তাহলে এগুলো তো জনন কোষ, তাহলে এগুলো হ্যাপ্লয়েড, তাই না? এগুলো কিন্তু হ্যাপ্লয়েড। বাট আমরা কি বলতেছিলাম, আমাদের বডির মধ্যে কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুই ধরনের কোষ থাকে, রাইট? এবং দেখা যায় আমাদের বডিতে ডিপ্লয়েড কোষের সংখ্যাই সবচেয়ে বেশি, প্রায় সবকিছু হচ্ছে ডিপ্লয়েড। তাহলে এই যে জনন মাতৃকোষ বলতেছিলাম এটা কিরকম হয় জানো? ডিপ্লয়েড কোষ হয়। বুঝতে পারছো? তাহলে আমি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড বানাবো, তাই না? দুই সেট থেকে এক সেট বানাবো, তাহলে হচ্ছে সেট গুলোকে ভাগাভাগি করে ফেলতে হবে। বুঝতে পারছো বিষয়টা? দুটা সেট থেকে আমাকে একটা সেট আনতে হবে, তাহলে নিশ্চয়ই সেগুলোকে ভাগাভাগি করে ফেলতে হবে। এই ভাগাভাগি হওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে মিওসিস। ওকে, এখানে কোন বিভাজনটা হয় বলতো? মিওসিস কোষ বিভাজনটা হবে। মিওসিস, মিওসিসের মাধ্যমেই ডিপ্লয়েড কোষগুলা বা দুই সেট বিশিষ্ট কোষগুলা এক সেটে কনভার্ট হয়ে যায়। ওকে, বুঝতে পারলাম। এবার দেখো তো ভাইয়া, তোমাদের কি কথাটা কি মনে আছে কিনা? আমি বলছিলাম মানুষের প্রত্যেকটা কোষের মধ্যে কতগুলো করে ক্রোমোজোম থাকে? 46টা করে, তাই না? তাহলে এখানে আমাদের ক্রোমোজোম আছে 46টা প্রত্যেকটা কোষে। বলো এখানে কতগুলো ক্রোমোজোম হয়ে যাবে? 23টা ক্রোমোজোম হয়ে যাবে না? 23টা করে ক্রোমোজোম হয়ে যাবে। এখানেও কিন্তু 23টা করে ক্রোমোজোম, 23টা করেও কিন্তু ক্রোমোজোম। বুঝতে পারছো? তার মানে দেখো ক্রোমোজোম সংখ্যা কিন্তু কমে গেছিল। মাইটোসিসে কি পড়তেছিলাম? ক্রোমোজোম সংখ্যা কিন্তু কমেও না বাড়েও না। আগে যদি ধরো 46টা যদি থাকে, নতুন কোষেও কিন্তু 46টা থাকবে, এই জন্য সেটাকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বলতাম, তাই না? বাট এখানে আমরা কি দেখতে পারতেছি? ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই আমরা মিওসিস কোষ বিভাজনকে কি বলতে পারি? রিডাকশনাল কোষ বিভাজন বা হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, হ্রাসমূলক কোষ বিভাজন, কারণ কি ক্রোমোজোম সংখ্যা কমে গেছে। বুঝতে পারছি কি বিষয়টা? আমি জিনিসটাকে তোমাদের সামনে আবার এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নাই, আপাতত জাস্ট এই জিনিসটা তোমরা শেখো। তা আমি কি করলাম? ক্রোমোজোম সংখ্যাকে অর্ধেক করে ফেললাম। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই এত ভেজাল করার দরকার কি? আমার তো মাইটোসিস ছিলই, তাই না? মাইটোসিস হলে তো 46 থেকে 46 তৈরি হবে, এত ঝামেলা করার দরকার কি? ঝামেলা করার দরকার হচ্ছে ওই যে আমি যেটা বলতেছিলাম, আমাদের প্রজননটা কিরকম ভাবে হয়? যৌন প্রক্রিয়া হয়। যৌন প্রক্রিয়ার প্রজননটা কিরকম বলতো? শুক্রাণুর সাথে ডিম্বাণুটা মিলিত হবে, ঠিক আছে? শুক্রাণুর সাথে ডিম্বাণুটা মিলিত হবে, দুটা কোষকে মিলাই ফেলবো। তাহলে বলো, যদি আমি দুইটা কোষকে মিলাই ফেলি, এখানে তো আমি হচ্ছে 2n লিখে ফেলছি, এটা 2n না, এটা হচ্ছে n। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, দেখো যদি আমি দুইটা কোষকে মিলাই ফেলি তাদের ক্রোমোজোম গুলো মিলে যাবে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, ধরো হচ্ছে আমাদের এই দুইটা কোষ যদি মাইটোসিসের মতো করে চিন্তা করতাম, তাহলে দুইটা 2n হয়ে যেত না? 2n এখানে 2n এখানে। যদি আমি এখানে নিষেক করে ফেলতাম, হ্যাঁ, দুটাকে মিলে ফেলার প্রক্রিয়াটার নাম কি জানো? নিষেক বা ফার্টিলাইজেশন। যদি আমি মিলিত করে ফেলতাম তখন 2n 2n মিলে কিন্তু 4n হয়ে যেত। বুঝতে পারছো বিষয়টা? তখন আমাদের ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত 92টা। তার মানে মানুষের যে 46টা ক্রোমোজোম ছিল সেটা কিন্তু আর 46 থাকবে না, ডাবল হয়ে যাবে। এই জিনিসটাকে আমাকে আটকাইতে হবে। তা আমি যদি আটকাইতে চাই, আমি প্রথমে কি করব? এই ডাবল হওয়াটাকে আটকানোর জন্য প্রথমে সেটাকে অর্ধেক বানায় ফেলবো, ঠিক আছে? অর্ধেকের পরে যদি আমি ডাবল করে ফেলি তাহলে হাফ ইন্টু 2 মানে কাটাকাটি চলে গেল, তাই না? বুঝতে পারছি এই বিষয়টা? তা আগে আমাদের ছিল 2n, এখন সেটা হয়ে গেছে n, তাই না? কেন হয়েছে? কারণ আমরা জানি পরবর্তীতে কি হবে, দুটা কোষ মিলিত হবে, n মিলিত হয়ে আবার কি তৈরি হবে? 2n তৈরি হবে। সেই 2n এর জীবটাকে মানে কোষটাকে আমরা কি বলতেছি বলতো? জাইগোট, ঠিক আছে? জাইগোট। ওকে,
এই জাইগোটে হচ্ছে আমাদের নিষেকের পর তৈরি হওয়া প্রথম কোষ। আমরা সবাই কিন্তু আগে একটা সিঙ্গেল কোষ ছিলাম, যেটা হচ্ছে জাইগোট। তাহলে খেয়াল করে দেখো ভাই, আমাদের মায়ের বডিতে যে কোষটা ছিল বা বাবার বডিতে যে কোষটা থেকে আমরা তৈরি হয়েছি, তারা কিন্তু এই জনন মাতৃকোষ থেকে আসছে, সেটাও 2n, সেটার মধ্যে 46টা ক্রোমোজোম। সেখান থেকে এই প্রসেসের মাধ্যমে আমরা তৈরি হয়েছে জাইগোট, তাই না? এটার মধ্যে কিন্তু 2n আমি দেখতে পারতেছি, তার মানে এটার মধ্যে 46টা ক্রোমোজোম। তাহলে আগেও ছিল 46টা, পরেও হয়েছে 46টা। এই জন্য আমি কি বলতে পারি, এখানে ক্রোমোজোম সংখ্যা কি থাকলো বলতো, ধ্রুবক থাকলো, তাই তো? ক্রোমোজোম সংখ্যা ফিক্স থাকলো। তাহলে আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে কেন এখানে মিয়োসিসটা হওয়া দরকার। মাইটোসিস হলে কি সমস্যা হইতো, ক্রোমোজোম সংখ্যা কিন্তু ডাবল হয়ে যেত। দুটো আমি মিলাই ফেলতেছি না, তাহলে 2n 12 মিলে কিন্তু 4n হয়ে যেত। সেটাকে আটকানোর জন্যই আমি আগে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কমাই নিছি। যার ফলে পরে দেখা গেছে কি বাড়ার ফলে কিন্তু জিনিসটা হচ্ছে চেঞ্জ হয় নাই। আগে 46টা ছিল, এখনো সেই 46টাই। আশা করি আমরা জিনিসটা ধরতে পারছি। তাহলে এই জিনিসগুলা আমি তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তোমাদের বই অত সুন্দর করে আসলে জিনিসগুলোকে ব্যাখ্যা করে লেখা হয় না, এই জন্য আমি তোমাদের একটু ব্যাখ্যা করে করে বোঝাই দিলাম। এবার চলে আসা হচ্ছে আমাদের পরবর্তী পড়াটা, সেটা কি মিয়োসিসের বৈশিষ্ট্য। আমরা কিন্তু মাইটোসিসেরও বেশ কিছু বৈশিষ্ট্য গত ক্লাসে দেখছিলাম, আজকে আমরা মিয়োসিসের বৈশিষ্ট্যগুলো একটু পড়ার চেষ্টা করি। আসো, তো প্রথম কথাই হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কতগুলো নতুন কোষ তৈরি হয়, 4টা করে নতুন কোষ তৈরি হবে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা কোষ বিভাজনে এক একটা মাতৃকোষ থেকে তৈরি হবে 4টা অপত্য কোষ, হ্যাঁ, বা 4টা নতুন কোষ তৈরি হয়। মাইটোসিসে ছিল 2টা, বাট মিয়োসিসে হয়ে যাবে 4টা। ওকে, আচ্ছা, এটাকে আমরা একটু মাথায় রাখি। সেকেন্ড কথাটা কি, এই প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াস বিভাজিত হবে পরপর 2বার। নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, তবে ক্রোমোজোম কিন্তু বিভাজিত হবে একবার, ঠিক আছে? কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? এরকম বিষয়টা। আচ্ছা, এখন দেখো, প্রথম পয়েন্ট তোমরা আশা করি বুঝতে পারছো, এটা তো বাই ডেফিনিশন সংজ্ঞার মধ্যে আমরা পড়ছি। দ্বিতীয় পয়েন্টটা অনেকে একটু সমস্যা হয়, সেটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আসো। আচ্ছা ভাইয়া, তোমাদেরকে কথাটা মনে আছে কিনা, যখন আমি মাইটোসিস তোমাদের পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে একটু কমন সেন্স খাটাইতে বলছিলাম, তাই না? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোজোম। তাহলে নিউক্লিয়াস যদি একবার বিভাজিত হয়, ক্রোমোজোম কতবার বিভাজিত হবে? নিশ্চয়ই একবার, তাই না? বাট একটু মাথায় রাখি ভাইয়া, জিনিসটা যে সবসময় একের সাথে এক মিলাইলে 2 হয়ে যাবে এমন না বিষয়টা, বুঝতে পারছো? নিউক্লিয়াসের বিভাজনের সাথে ক্রোমোজোমের বিভাজনে কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছো? বিষয়টা এরকম, মানে নিউক্লিয়াস যতবার বিভাজিত হবে ক্রোমোজোম যে ঠিক ততবারই বিভাজিত হবে এমন কিন্তু কোনো শর্ত নাই বা কথা নাই। মাইটোসিসের ক্ষেত্রে সেটা কিন্তু মিলে গেছে, ওকে, খুব ভালো কথা, এক মিলে গেছে, ওকে। বাট আমরা মিয়োসিসে দেখতে পারি কি, সেটা কিন্তু সরাসরি মিলে নাই, তাই না? দেখো তো, সেখানে নিউক্লিয়াসটা 2বার বিভাজিত হচ্ছে, বাট ক্রোমোজোম কিন্তু 2বার বিভাজিত হয় নাই। ওকে, কেন এটা মিললো না? এখানে 2 হলো তো এখানে 2 হওয়া উচিত ছিল, মাইটোসিসের মতো এক এর মতো করে তো হওয়া উচিত ছিল। কেন এটা হচ্ছে না, এটা কিন্তু আমরা এক্সপ্লেন করে পড়বো, ঠিক আছে? এটা আমরা সামনে পড়ার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, চিন্তা করার কিছু নেই, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ভাই, পরের পয়েন্ট। এই বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটা কিন্তু আমরা অলরেডি পড়ছিলাম, 2 সেট থেকে 1 সেট হয়ে যায়। তাহলে ধরো আগে যদি 20টা ক্রোমোজোম থাকে, এখন কতগুলো হয়ে যাবে, 10টা হয়ে যাবে, এরকম বিষয়টা। হ্যাঁ, এটা কিন্তু আমরা এক্সপ্লেন করে ফেলছি। ওকে, আচ্ছা, আর লাস্ট টাইম যেটা বলবো, এখানে 2 ধরনের কোষ সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, যে এগুলো কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলছি। হ্যাঁ, একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ এবং একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। ওকে, তো এখানে মিললে আমরা কি বলি, আমরা বলে থাকি হচ্ছে বিভাজনটা শুরু হবে হচ্ছে অলওয়েজ ডিপ্লয়েড কোষে, বিভাজন শেষে তৈরি হবে হচ্ছে অলওয়েজ হ্যাপ্লয়েড কোষ। তাহলে আমাদের 2n এ শুরু হচ্ছিল, শেষ হয়ে কি তৈরি হচ্ছিল বলতো, n তৈরি হচ্ছিল, কমে গেল, অর্ধেক হয়ে গেল, তাই না? এই যে অর্ধেক হয়ে গেল, এই জন্য এই কোষ বিভাজনটাকে আমরা কি বলতাম বলতো, হ্রাসমূলক বিভাজন বলতাম।
হ্রাস পাচ্ছে, তাই না? এরকম বিষয়টা বুঝতে পারছো? এটা কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলছি কেন হ্রাসমূলক বলা হয়। যদি আমি একটা এক্সাম্পল বলি, কোন ডিপ্লয়েড কোষে হচ্ছে বিভাজনটা শুরু হয়, একটু আগে আমরা দেখে আসছি জনন মাতৃকোষ, এখানে আমরা দেখছি, তাই না? এটা একটা ডিপ্লয়েড কোষ, এখানে বিভাজনটা শুরু হবে, এটার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে তৈরি করবে কি জনন কোষ বা গ্যামেট। জনন কোষ বা গ্যামেট, যেটা আছে তুমি বলো, হ্যাঁ, একটা বাংলা একটা ইংলিশ, কোনো সমস্যা নাই। তা আশা করি ভাই এই পয়েন্টগুলো তোমাদের আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, খুব আস্তে আস্তে আমি পড়াচ্ছি। এইবার আসো, যে পয়েন্টটা আমাদের এখন একটু খটকা রয়ে গেল, এই পয়েন্টটা, এটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। কেন এরকম হচ্ছে, সমান সমান বা মিলে যাচ্ছে না কেন, এখানে 2 হলে এখানে কেন 2 হচ্ছে না, সেটা যদি আমি একটু তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করি, হ্যাঁ, সেটা যদি তোমাদের একটু বলার চেষ্টা করি, তাহলে আমাদের হচ্ছে এখন মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা একটু বিশ্লেষণ করে পড়তে হবে। ওকে, তাহলে দেখো, এই যে আমি বলতেছিলাম মিওসিস কোষ বিভাজন, হ্যাঁ, মিওসিস কোষ বিভাজন, এই বিভাজনটাকে আমরা মোটা দাগে 2টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ভাগ কিন্তু অনেকভাবে করা যায়। যেমন ধরো আমি যদি বলি মিওসিস কোষ বিভাজনকে আমরা যদি প্রথমে 2 ভাগে ভাগ করে নিই, হ্যাঁ, 2 ভাগে যদি ভাগ করে নেই, তাহলে এই 2টা ভাগ কি কি হয় জানো? একটা হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়, আর একটা হচ্ছে বিভাজন পর্যায়। প্রস্তুতিমূলক পর্যায়কে আমরা ইন্টারফেজ বলতাম, বিভাজন পর্যায়কে আমরা এম ফেজ বলতাম, তাই না? এরকম আমরা বলছিলাম। সো আমরা অত ডিটেইলসের মধ্যে যাব না, বুঝছো? আমরা শুধুমাত্র এখন এম ফেজ পড়ার চেষ্টা করি। এই এম ফেজকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 1, আর একটা হচ্ছে মিওসিস 2। ওকে, এরকম বিষয়টা 2টা ভাগে আমি ভাগ করতে পারি। 2টার মাঝখানে একটা রেস্টিং পর্যায় থাকে, বিশ্রামমূলক একটা পর্যায় থাকে, যেটাকে আমরা ইন্টারকাইনেসিস বলি। তোমাদের বইয়ে অত কিছু লেখা নাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কেন আমি মিওসিসকে 2টা ভাগে ভাগ করতে পারলাম, হ্যাঁ, ওর এম ফেজটাকে কিভাবে আমি 2টা ভাগে ভাগ করতে পারলাম? নিউক্লিয়াসের বিভাজনের উপর ভিত্তি করে আমরা এই জিনিসটা করতে পারি, বুঝছো? তাহলে এই জিনিসটা আমি কেন করছি বলো? নিউক্লিয়াসের বিভাজনের উপর ভিত্তি করে। এটা আমি তোমাদের লিখে দিই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবা। নিউক্লিয়াসের বিভাজনের উপর ভিত্তি করে আমরা কাজটা করছি, হ্যাঁ। বুঝতে পারছো কি বিষয়টা? নিউক্লিয়াস যতবার বিভাজিত হবে আমি এখানে ততগুলো ভাগ পাবো। তাহলে দেখো তো, আমরা আগের কথায় কি দেখছিলাম নিউক্লিয়াস মোট 2বার বিভাজিত হয়। এই জন্য আমি এখানে 2টা মিওসিসের অংশ পাচ্ছি, একটা মিওসিস 1, মিওসিস 2, তাই না? তাহলে দেখো, মিওসিস 1 হয়ে কি হবে? একটা মাতৃকোষ বিভক্ত হয়ে 2টা মধ্যবর্তী কোষ তৈরি করে, তাই না? আবার মিওসিস 2 এর ক্ষেত্রে কি হবে? 2টা কোষ তারা বিভক্ত হয়ে 2 এ 4টা কোষ তৈরি করবে। এই 4টা কোষকে আমরা আলটিমেটলি ফাইনালি দেখতে পারি আর কি, অপত্য কোষ হিসেবে, তাই না? এই জন্য আমরা কিন্তু 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, তার মানে আলটিমেটলি বলা যায় কি 1টা থেকে 4টা কোষ পাওয়া যায়, বলা যায় না এরকম? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে 2 ধাপে আমাদের একবার করে মোট 2বার নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, তাই না? তাহলে আমি যদি এই জিনিসটাকে এখানে একটু বলি, তাহলে আমি যদি এখানে নিউক্লিয়াসের বিভাজনটা বলার চেষ্টা করি, নিউক্লিয়াসের বিভাজন এখানেও হয়, নিউক্লিয়াসের বিভাজন এখানেও হয়, ঠিক আছে? এইবার আসো ভাই মেইন ঝামেলাটা, ক্রোমোজোমের ক্ষেত্রে কি হবে? ক্রোমোজোম তো ভাই, তাহলে যেহেতু আমি বলতেছিলাম একবার বিভাজিত হবে, তাহলে 2 জায়গায় তো সেই বিভাজনটা আমি দেখতে পারবো না। তাহলে বিভাজনটা আসলে আমি কোথায় দেখতে পারি? দেখো তো, ক্রোমোজোমের বিভাজন আমি বলতেছিলাম না একবারের বিভাজনটা আমি আসলে কোথায় দেখতে পারি? একবারের বিভাজনটা আমরা শুধুমাত্র কোথায় দেখবো জানো? শুধুমাত্র দেখবো হচ্ছে মিওসিস 2 তে। মিওসিস 1 এ ক্রোমোজোমের কোনো বিভাজন হয় না। তাহলে মিওসিস 1 এ শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়, বড় নিউক্লিয়াসটা ভেঙে ছোট নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়। ক্রোমোজোমে কিন্তু কোনো বিভাজনটা হয় না। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এখন বলতে পারো ভাই কেন হচ্ছে না? এই বিভাজন না হওয়ার কোনো কারণ কি আছে? অবশ্যই কারণ আছে, একটা মেকানিজম তো অবশ্যই আছে, তাই না? তোমাদের বই কিন্তু অত বিস্তারিত কিছু লেখা হয় না, যে মিওসিস 1টা কিভাবে হয়, 2টা কিভাবে হয়, অত কিছু লেখা হয় নাই। যতটুকু লেখা হয়েছে ততটুকু আমি তোমাদের পড়ানোর চেষ্টা করতেছি, হ্যাঁ। তাহলে দেখো তো, ক্রোমোজোমটা শুধুমাত্র মিওসিস 2 তে হয়, 1 এ কিন্তু হয় না। ওকে, এখন আমাকে একটু বলো তো ভাই, ক্রোমোজোমের বিভাজন বলতে কি বোঝায়? আমরা কিন্তু দেখছিলাম মাইটোসিসের মধ্যে কি হচ্ছিল, প্রোফেজ দশায় সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমটা লম্বালম্বি 2টা ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, তাই না? যেটা হচ্ছে অ্যানাফেজ অবস্থায় কি হয়ে যায়, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে ক্রোমোজোমের অংশগুলো হচ্ছে যাদেরকে আমরা ক্রোমাটিড বলতাম, সেই ক্রোমাটিড গুলো হচ্ছে 2টা ভিন্ন ভিন্ন মেরুতে চলে যেত। তো
তোমাদের যদি ছবিটা খেয়াল থাকে তাহলে একটু ভালো বুঝতে পারবো। দেখো তো আমাদের ক্রোমোজোমটা দেখতে কিরকম হচ্ছিল, এই যে সেন্ট্রোমিয়ার, এই যে একটা অংশ, এদেরকে আমরা বাহু বলতে পারি, এই যে একটা অংশ, তাই না, এরকম অংশ ছিল। বাট পরবর্তীতে আমরা কি দেখতে পারি, প্রোফেজের সময় কি হয়ে গেল, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের বাহুগুলো লম্বালম্বি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এক পাশের প্রত্যেকটা ভাগকে আমরা কি বলতে পারি, ক্রোমাটিড বলতে পারি। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তাই না। এই ক্রোমাটিড গুলো হচ্ছে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অ্যানাফেজ দশায়, তখন তাদেরকে আমরা অপত্য ক্রোমোজোম বলতাম। এগুলো তো মোটামুটি আগের ক্লাসে পড়া, তাই না। তো দেখা যায় কি মিওসিস ওয়ানের মধ্যে এই যে সেন্ট্রোমিয়ারের বিভাজনের কথা আমি বলতেছিলাম, এই বিভাজনটা কিন্তু হয় না, বুঝছো, এই বিভাজনটা কিন্তু হয় না। ওকে, এই বিভাজনটা কোথায় হয়, এই বিভাজনটা হয় হচ্ছে মিওসিস 2 তে। তার মানে এখানে আমি দেখতে পারবো হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন। বিভক্ত হয়ে যাবে, ভেঙে যাবে, টুকরা হয়ে যাবে, এরকম, ঠিক আছে। বাট খেয়াল করে দেখো মিওসিস ওয়ানে কিন্তু এরকম কিছু হয় না। এখন তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমি বলতেছিলাম কি মিওসিস ওয়ানে কি হচ্ছে, একটা ক্রোমোজোম মানে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হচ্ছে, তাহলে দুইটা কোষে কোথায় কতগুলো করে ক্রোমোজোম যাবে বলো তো একটু খেয়াল করে দেখো। আমি বলতেছিলাম কি আমাদের কয়টা ক্রোমোজোম ছিল বলো তো, এক একটা কোষে 46টা ক্রোমোজোম ছিল, তাই না। এখন এখান থেকে আমাকে দুইটা কোষ তৈরি করতে হবে, তাই দুইটা কোষে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, কিছু না কিছু করে ক্রোমোজোম দিতে হবে। এই ক্রোমোজোমটা হচ্ছে সমান দুইটা ভাগে বন্টিত হয়ে যায়, বুঝছো, ভাগাভাগি হয়ে যায়। 46টার মধ্যে 23টা এখানে চলে আসে, বাকি 23টা কিন্তু এখানে চলে আসে। ওকে, আমি যেহেতু এখানে বিভাজনটা করতেছিলাম না, বিভাজন করলে তো আমাদের হচ্ছে তুমি বলতে পারতা যে আমাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে বাড়তে পারতো বা সমান থাকতে পারতো, তাই না। আমরা মাইটোসিসে দেখছিলাম না, আমার একটা ছিল, একটা থেকে এখন দুইটা হয়ে গেছে, দুটাকে আমি আলাদা আলাদা করে দিলাম, দুই পাশে একটা একটা করে, তাই না। তার মানে আগেও একটা ছিল, এখন একটা আছে, সমান হয়ে গেছে না। এখানে কিন্তু সেই কাজটা হয় না, এখানে কিন্তু সেই কাজটা হবে না। আমি কিন্তু এই জিনিসটাকে এখন ইনট্যাক্ট রেখে দিছি, ভাঙবো না, তাই না। তাহলে আমাদের কাছে কি আছে, 46টা ইনট্যাক্ট জিনিস আছে, আমি কোনোটাই ভাঙতে চাচ্ছি না। ওকে, তাহলে আমি যদি না ভেঙে যদি ভাগাভাগি করে দিই, তাহলে 23টা ইনট্যাক্ট একদিকে থাকবে, বাকি 23টা ইনট্যাক্ট অন্যদিকে থাকবে, এরকম না বিষয়টা। তাহলে দেখো আগে আমাদের কি ছিল, 46টা ক্রোমোজোম ছিল, এখন 23টা করে আমাকে ভাগাভাগি করতে হচ্ছে। তার মানে এখানে কিন্তু আলটিমেটলি সেন্ট্রোমিয়ারের বিভাজনটা হয় না, বরঞ্চ এখানে কি হয়ে যায়, ক্রোমোজোমের বন্টনটা হয়ে যায়। ক্রোমোজোম বন্টন হয়ে যায়। তোমরা কি এখন বিভাজন আর বন্টনের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছো কিনা আমাকে বলো তো। বন্টন মানে ভাগাভাগি হয়ে যাওয়া, ঠিক আছে। ওকে, আগে আমার যতগুলো ছিল তাদেরকে আমি ভাগাভাগি করে দিব। আগে আমার কাছে 46টা ছিল, আমি 23টা এক পাশে পাঠিয়ে দিলাম, 23টা অপর পাশে পাঠিয়ে দিলাম, তাহলে অর্ধেক হয়ে গেল। বাট বিভাজন মানে কি, বিভাজন মানে হচ্ছে আমার কাছে আগে 46টা ছিল, আমি সেটাকে লম্বা দুইটা ভাগে ভাগ করলাম, ডাবল করে 46টাকে এক সাইডে পাঠিয়ে দিলাম, বাকি 46টাকে অন্য সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে আমার কাছে আগে ছিল 46টা, পরে কিন্তু হয়ে গেল কতগুলো করে, 46 করে। বুঝতে পারছি বিষয়টা। এই জন্য এখানে যেহেতু আমাদের বিভাজন হচ্ছে না, বরঞ্চ ক্রোমোজোমের বন্টন হচ্ছে, তাই এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যায়। ওকে, তাহলে তোমাদের বই কি লেখা, তোমাদের বই লেখা হচ্ছে মিওসিস 1 এর মধ্যে আলটিমেটলি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে, তাই এটাকে আমরা হ্রাসমূলক বিভাজন বলি। আর মিওসিস 2টা হচ্ছে মাইটোসিসের মতো। এই বিভাজনটা কিন্তু পুরোপুরি মাইটোসিসের মতো। মাইটোসিসটা কি সমীকরণিক কোষ বিভাজন ছিল, তাই না, মাইটোসিসের অনুরূপ। তার মানে মাইটোসিসে শুরুতে যে কয়টা ক্রোমোজোম থাকবে, শেষে কিন্তু একই সংখ্যক ক্রোমোজোম থাকবে। শুরু হচ্ছিল কত দিয়ে বলতো, এখানে ছিল 46টা, এখানে ছিল 46টা, আর এখানে হয়ে গেছে 23টা করে। তাহলে ও শুরু করলো 23টা দিয়ে, তাহলে ও শেষে থাকবে কয়টা, 23টা, সমীকরণিক। বুঝতে পারছি বিষয়টা, আশা করি এটা আমাদের ক্লিয়ার গেল। তাহলে এই হচ্ছে আমাদের বিভাজন প্রক্রিয়াটা মোটামুটি তুমি বলতে পারো সামারি। তাহলে আশা করি ভাই আমরা বিভাজন প্রক্রিয়াটা মোটামুটি বুঝলাম। তো ভাই পড়াগুলো কিন্তু কঠিন না, আমি তোমাদের অনেক বেশি এক্সপ্লেন করে পড়াচ্ছি বলে তোমাদের কাছে জিনিসটা হয়তো একটু অন্যরকম লাগতেছে, বাট তুমি কিন্তু বইয়ের পড়াগুলো পড়ে কিন্তু পড়া ধরতে পারবা না। বুঝতে পারছো, বই জাস্ট ইনফরমেশন দেওয়া যে এটা এরকম ওইটা এরকম কেন হচ্ছে, সেই ব্যাখ্যা কিন্তু বইয়ে লেখা নাই। আমি তোমাদের ব্যাখ্যাগুলো পড়ায় দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা পরবর্তী টপিকে যাই, বেশি টপিক আর বাকি নাই। দেখো বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ কোনটার কি ভূমিকা। তো আমাদের প্রথমে জানতে হবে ভাই বংশগতি বলতে আসলে কি বোঝায়, তাই না। বংশগতি বা হেরিডিটি আমরা বলতে পারি, এটা মানে কি। বংশগতি মানে হচ্ছে
আমাদের বৈশিষ্ট্যগুলো বংশ অনুক্রমে সঞ্চারিত হওয়ার বিষয়টা, ঠিক আছে? তার মানে এভাবে তুমি বলো, মাতা পিতার বৈশিষ্ট্যসমূহ সন্তানের দেহে সঞ্চারিত হওয়ার ঘটনা। সন্তানের দেহে সঞ্চারিত বা ট্রান্সফার হয়ে যাওয়ার ঘটনা, সঞ্চারিত বা ট্রান্সফার হওয়ার প্রক্রিয়া। এটাকে আমরা কি বলতে পারি? বংশগতি বলতে পারি। নামের মধ্যে আছে বংশ প্লাস গতি, অর্থাৎ বংশের মধ্যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে বৈশিষ্ট্য স্থানান্তরের গতি হচ্ছে বংশগতি, এরকম বিষয়টা। ওকে, আচ্ছা, তো এই প্রক্রিয়ায়, এই প্রসেসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো মেইনলি স্থানান্তরিত হয়, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলতে পারি? বংশগত বৈশিষ্ট্য। ওকে, এই বৈশিষ্ট্যগুলোর নাম হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। ওকে, এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই বংশগত বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে? যেমন ধরো মানুষের উচ্চতা হইতে পারে, তাই না? বাবা লম্বা তাই ছেলেও লম্বা, এরকম হইতে পারে না? যেমন ধরো স্কিন কালার হইতে পারে, গায়ের রং। যেমন ধরো মা ফর্সা তাই তার মেয়েটাও ফর্সা, এরকম হইতে পারে না? হইতেই পারে। তারপর হচ্ছে আমাদের চুলের গঠন, বাবার চুল কোঁকড়ানো তাই হচ্ছে মেয়ের চুলও কোঁকড়ানো, এরকম হইতে পারে। সো এরকম বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা আলটিমেটলি বাবা মার বডি থেকেই মেনলি বাচ্চাদের বডিতে আসে, তাই না? এরকম কিন্তু বেশ কিছু তুমি এখানে বৈশিষ্ট্য পাবাই, হ্যাঁ, থাকতেই পারে। আচ্ছা, এখন এই যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হওয়ার জন্য, হ্যাঁ, মানে এই সঞ্চারিত হওয়ার জন্য কে দায়ী বলতো? ক্রোমোজোম দায়ী। ওকে, কে দায়ী হবে? ক্রোমোজোম। ওকে ভাইয়া, বুঝতে পারছি। তার মানে এতক্ষণ যে ক্রোমোজোম নিয়ে লাফালাফি করতেছিলাম, ক্রোমোজোমকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছিলাম, কেন দিচ্ছিলাম এখন কি আমরা ধরতে পারছি না? আশা করি এখন আমাদের বিষয়গুলা ধরা যাচ্ছে যে কেন আমাদের জন্য ক্রোমোজোমটা এত বেশি ইম্পর্টেন্ট। কারণ ক্রোমোজোমই হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো ধরে ধরে বাবা মার বডি থেকে বাচ্চার বডিতে নিয়ে আসে, তাই না? এখন এই জিনিসটা প্রথম কে বলছে? হ্যাঁ, পুরো কোষের মধ্যে ক্রোমোজোমই যে কাজটা করতেছে, এই জিনিসটা আমাদের কে শিওরলি বলছে? এই কাজটা মানে এই জিনিসটা আমাদের বলছে হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। এটা তোমরা হচ্ছে সামনে যখন ইন্টারমিডিয়েটে যাবা বা 9 10ও যখন যাবা, সেখানে দেখতে পারবা যে এই যে মেন্ডেল, মিস্টার মেন্ডেল, তিনি কিন্তু একজন ধর্মযাজক বা প্রিস্ট ছিলেন, এবং তিনি হচ্ছে মটরশুঁটি গাছটা নিয়ে তার বাগানে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি কিন্তু এরকম ভাবে বেশ কিছু প্রমাণ বা বলতে পারো বেশ কিছু তথ্য নিয়ে হাজির হলেন। তিনি মেনলি বললেন যে আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে এমন কিছু একটা আছে যার জন্য বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হচ্ছে। তিনি সেটাকে যদিও ফ্যাক্টর নাম দিয়েছিলেন, পরবর্তীতে প্রমাণ হয়েছে যে তার এই ফ্যাক্টরটাই হচ্ছে ক্রোমোজোম। যাই হোক, অত আমাদের ঝামেলার দরকার নাই, জাস্ট আমরা সংক্ষেপে মনে রাখবো যে বংশগতির জন্য দায়ী কি? ক্রোমোজোম। কে এই জিনিসটা প্রমাণ করে গেছে? গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, এই জন্য আমরা গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলে জানো? বংশগতিবিদ্যার জনক। ওকে, তাকে আমরা কি বলতে পারি? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্সের জনক তাকে কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, সো আশা করি ভাই আমরা এই জিনিসগুলা বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আসো ভাই, কেন ভাই ক্রোমোজোমই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করতেছে? ক্রোমোজোমের মধ্যে স্পেশাল কি বৈশিষ্ট্য আছে? দেখো, ক্রোমোজোমের মধ্যে স্পেশালি ডিএনএ এবং আরএনএ থাকে, এদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বৈশিষ্ট্যগুলোকে ক্যারি করার জন্য। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে। অলরেডি কিন্তু আমরা এই কনফিউজিং শব্দগুলো অনেকখানি বুঝতে পারছি যে ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি, হ্যাঁ, তারপর হচ্ছে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা কি, আর অপত্য ক্রোমোজোম কি, এগুলো কিন্তু মোটামুটি আমরা একটা ধারণা পাইছি না? মোটামুটি একটা ধারণা পাইছি। এখন আসো আমরা সামনের দিকে যাই। এই যে ডিএনএ কি?
তারপর ধরেছে বলতেছি আরএনএ, আরএনএটা কি, আবার বলতেছিলাম না জিন, একটা শব্দ উচ্চারণ করছিলাম জিন, সে জিনটাই বা কি। এগুলো যদি আমরা এখন একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে দেখো, তাহলে আমাদের প্রথমে একটু বুঝতে হবে নিউক্লিক অ্যাসিডটা নিয়ে। নিউক্লিক অ্যাসিডটা নিয়ে তাহলে খেয়াল করে দেখো, নিউক্লিক অ্যাসিড বলতে আসলে কি বোঝায়, তাই না? নিউক্লিক অ্যাসিড বলতে মেইনলি বোঝায় হচ্ছে এক এক ধরনের পলিমার, এক এক ধরনের স্পেশাল টাইপের পলিমার, যেটা হচ্ছে কিছু নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়। অত কিছু আমাদের দরকার নাই, জাস্ট আমরা মাথায় রাখি নিউক্লিক অ্যাসিড কই থাকে, ক্রোমোজোমের ভিতরে থাকে, শেষ। আচ্ছা, এখন নিউক্লিক অ্যাসিড কয় টাইপের হয়? দুই টাইপের হয়। একটা হচ্ছে আমাদের ডিএনএ, যেটাকে আমরা বলতে পারি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে। আরেকটা হচ্ছে কি আমাদের আরএনএ, যেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে নিশ্চয়ই এখানে কিছু না কিছু পার্থক্য আছে। ডিঅক্সিতে একটা অক্সিজেন কম থাকবে, আমরা কিন্তু সেই পার্থক্য নিয়ে এখন আলোচনা করতেছি না। এই পার্থক্য পড়ার সময় কিন্তু আমাদের সামনে আসবে, 9, 10 আসবে, ইন্টার আসবে, হ্যাঁ। সেটা কিন্তু আমাদের এখন দেখার বিষয় না, জাস্ট আমরা একটু বুঝলাম যে আমাদের নিউক্লিক অ্যাসিড বলতে কিছু একটা আমাদের ক্রোমোজোমের মধ্যে থাকে। সেই নিউক্লিক অ্যাসিড আবার দুই রকমের হয়, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে মেইনলি আরএনএ। আচ্ছা, এখন দেখো, আমরা যারা হচ্ছে প্রকৃত কোষী জীব, হ্যাঁ, আমরা যারা হচ্ছে উন্নত কোষধারী জীব, আমাদের ক্রোমোজোমের মধ্যে মেইনলি থাকে হচ্ছে ডিএনএ। আমাদের ক্রোমোজোমের মধ্যে মেইনলি পাওয়া যাবে ডিএনএ। এজন্য আমরা বলতে পারি যে ক্রোমোজোমের প্রধান উপাদান, ক্রোমোজোমের মূল উপাদান বা প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। ওকে, বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এইবার আসো, এই যে ডিএনএ, এই ডিএনএ আসলে কাজটা কি? এই ডিএনএ আসলে আমরা কাজটা কি দেখতে পাবো। সে হচ্ছে মেইনলি আমাদের যে বংশগত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতেছিলাম না, তাই না, হেরিডিক প্রপার্টিজ, তাই না? এই যে দেখো বংশগত বৈশিষ্ট্যগুলো, এই বংশগত বৈশিষ্ট্যগুলোকে সঞ্চারিত করে যাওয়ার কাজে হেল্প করে, ঠিক আছে। তার মানে সে হচ্ছে মেইনলি ক্রোমোজোমের মধ্যে থেকে বংশগত বৈশিষ্ট্য সঞ্চারিত করে। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি। এখন তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে ক্রোমোজোম কিভাবে বৈশিষ্ট্য সঞ্চারণ করে, ডিএনএ এর মাধ্যমে করে। ওকে, খুব ভালো কথা। ডিএনএ কিভাবে বৈশিষ্ট্য সঞ্চারণ করে সেটা তো আমরা জানলাম না। এই ডিএনএ এর মধ্যে কিছু স্পেশাল সেগমেন্ট থাকে, যে এক একটা সেগমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ক্যারি করে, তাই না? ডিএনএ তো একটা বড় অণু, তাই না? সেই বড় অণুর বিভিন্ন অংশ হচ্ছে বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ধরো এই যে আমাদের ডিএনএ, ধরো আমি একটা ডিএনএ তোমাকে এঁকে দেখাচ্ছি, ধরো এই যে একটা ডিএনএ এরকম পেঁচানো পেঁচানো থাকে, এটাকে আমরা ডাবল হেলিক্স বলি। ধরো এই ডিএনএ এর একটু অংশ হচ্ছে হাইট নিয়ন্ত্রণ করে, তাই না? একটু অংশ ধরো হচ্ছে গায়ের কালার নিয়ন্ত্রণ করে, তাই না? আবার ধরো হচ্ছে একটু অংশ হচ্ছে মেধা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, বাচ্চারা কত মেধাবী হবে কিনা, এরকম বিষয়টা। তার মানে দেখো, ডিএনএ পুরো অংশটাই কিন্তু একটা নির্দিষ্ট কাজ করে না, এক একটা অংশ হচ্ছে এক একটা কাজ করে, তাই না? এখন এই যে আমি যে নির্দিষ্ট সেগমেন্ট গুলো দেখাইলাম, এই এক একটা অংশকে আমরা কি বলতে পারি? জিন বলতে পারি, ঠিক আছে, জিন। বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু বলতেই পারি এই জিনটাই হচ্ছে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক রূপ, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো? জিন হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক রূপ। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি ভাই, ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ এর ভিতরে থাকে জিন, এই জিনই হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ক্যারি করার ক্ষমতা রাখে। বুঝতে পারছি তো? এই জন্য আমাদের ক্ষেত্রে কি বলা যেতে পারে? ডিএনএ এর ওই নির্দিষ্ট অংশগুলোকে একটা জিন বলা যেতে পারে। বাট যাদের বডিতে এরকম ভাবে ডিএনএ নাই, যেসব অনুন্নত জীব ধরো যাদের বডিতে এরকম ভাবে ডিএনএ নেই, শুধুমাত্র আরএনএ আছে, তাদের ক্ষেত্রে এই আরএনএটাই হচ্ছে জিন হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি, যেসব জীব হচ্ছে অনুন্নত জীব, যাদের বডিতে ডিএনএ নাই, যাদের ডিএনএ নেই, তাদের ক্ষেত্রে আরএনএটাই জিন হিসেবে কাজ করে। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি? আসলে তাহলে আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। উদাহরণ কি হইতে পারে?
উদাহরণ বিভিন্ন রকমের ভাইরাস হইতে পারে, যেমন ধরো টোবাকো মোজাইক ভাইরাস, TMV। টোবাকো মোজাইক ভাইরাসে কিন্তু কোনো রকমের ডিএনএ নাই, শুধুমাত্র আরএনএ আছে, তাহলে তাদের ক্ষেত্রে জিনটা কি হবে? নিশ্চয়ই আরএনএটাই হয়ে যাবে, তাই না বিষয়টা? তো এই ছিল ভাই আমাদের আজকের লেকচারের টপিক। এই টপিকগুলোর মাধ্যমে আমরা আজকের চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সামনে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।